Hello, everyone. This is a new podcast by MOER, which stands for Making Our Economy Right. MOER is a tiny organization founded in 1991 in Bangladesh after the fall of the Soviet Communist Empire. Communism, however, still exists in various forms, and this is why MOER continues to promote the liberalization of the economy, also known as the free market enterprise. Economies, unlike politics, do not thrive under bureaucratic restrictions or political boundaries. The economy is one. It is interconnected and we are all interdependent. Economies cannot survive in isolation unless in a totalitarian aura. To meet our unending demands and for our growth and prosperity, we need maximum economic freedom for the people of Bangladesh and the world. Thank you and hope you will find or at least listen to our podcast at your convenience. Hoping you like this one too. Bye now. Qayyum Khan, Deepu, that's your nickname. And we welcome you. Delighted to see you here. When we're meeting you, I'm seeing you after quite some time. Yodi Amra, we are active on the Facebook. Yeah. But so nice of you to have come. And you're in the army for a long time, 10 years. And where did you join? Dehradun? না, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য। আমি অ্যাজ ইউ প্রবাবলি নো 70 সনে এবং 71 সনে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ফিজিক্স ডিপার্টমেন্টে। First year? ফার্স্ট ইয়ার। Okay, then we were second year, yeah. আমি ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। তো 25শে মার্চের পর 25শে মার্চ বলতে বিভৎস ঘটনা। তো তারপর 25শে মার্চ 27 তারিখে প্রথম দিন যেদিন কারফিউ ভাঙলো, সেদিন আমাকে কিছুক্ষণের জন্য পাকিস্তান আর্মি ওই 7 মসজিদ রোডে আমাকে আটকাইছিল। That's in your book. Yeah. তো ওটার পরে আমার একটা মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে গেছিলাম। তো তারপর যখন কিন্তু ওই বিপর্যস্ততার মধ্যে একটা উপলব্ধি হয়েছিল, এবং সেটা হলো যে আমাদের জীবনের কোনো মূল্য নাই, আমাদের জীবনের কোনো মূল্য নাই। পাকিস্তান আর্মির একটা সিপাহী যদি চায় আমাকে গুলি করে মেরে দিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যেতে পারে। আমার বাবা কিছু করতে পারবে না, আমাদের যে ঢাকায় যে আমাদের যারা চেনাশোনা আত্মীয় স্বজন কেউ আমাকে সাহায্য করতে পারবে না। তো এখান থেকে তো এটা তো মানা যায় না, এটা তো সে তোমার বাড়িতে ঢুকেও আমাকে মেরে যেতে পারে। তো তখনই আমার মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম যে আমি এইভাবে থাকবো না, আমি যুদ্ধ করব। এখন যুদ্ধ কি করে যাব, একটা তো পরিকল্পনা লাগে, একটা মানসিক প্রস্তুতি লাগে, সবকিছু কোন পথ দিয়ে যাব, কোথায় যাব। তো এসব করতে করতে আমাদের প্রায় 2-3 সপ্তাহ লেগে গেল। তো আমরা এপ্রিল মাসের শেষের দিকে, দিনটা এখন মনে নেই, বাট এপ্রিল মাসের শেষে 3য় সপ্তাহ কিংবা 4র্থ সপ্তাহে আমাদের এক বন্ধু, যাকে তুমিও চেনো, আলী আহমেদ জিয়াউদ্দিন, বীর প্রতীক। আলী আহমেদ জিয়াউদ্দিন কিন্তু খুব একদম মুক্তিযুদ্ধের সূচনায় যে মুক্তিযুদ্ধে যোগ দেয় এবং সে 4র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যোগ দেয়। তখন তাকে পাঠানো হয় ঢাকায় যে তুমি যাও, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা আসতে চায় তাদেরকে নিয়ে আসো। তো জিয়া ঢাকায় আসে, ঢাকায় এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে। জিয়া যে he lives in the village now. হ্যাঁ, যে গ্রামে থাকতো, হ্যাঁ সেই জিয়া। ও এখন আর গ্রামে থাকে না, এখন ঢাকায় থাকে। তো জিয়া এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা 7 জন যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো আমরা এই ঢাকা কুমিল্লার রাস্তায় বিভিন্নভাবে, কিছুটা হেঁটে, কিছুটা রিক্সা, কিছুটা বাস, কিছুটা নৌকা, এরকম করে আমরা
চান্দিনা বাজার থেকে পূব দিকে দিয়ে গ্রামের ভিতর দিয়ে আমরা যাওয়া শুরু করলাম বর্ডারের ওই পারে। ইন্ডিয়ান যে গ্রামটাতে গেলাম কিংবা বাজারটাতে গেলাম সেটার নাম মতিনগর। ওকে। মতিনগরে একটা মুক্তিবাহিনী ক্যাম্প ছিল, ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টার কোম্পানি, যেটা ৪র্থ ইস্ট বেঙ্গলের হেডকোয়ার্টার, খালেদ মোশাররফের হেডকোয়ার্টার। আমরা যে ওখানে জয়েন করি, ওখান থেকে তো এটা মে মাসের আগে একদম প্রথম থেকেই প্রথমে তো আমরা মানে যুদ্ধ কি করে করতে হয়, অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ ইত্যাদি এসব নিয়ে ব্যস্ত। তো ওখান থেকে আমি একবার ঢাকায় আসি, আমাকে পাঠানো হয় আরেকজন বিরাট বড় মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই কাজী কামাল উদ্দিন, বাস্কেটবল প্লেয়ার। বীর বিক্রম। আমাদের সিনিয়র, বাট ওনার সঙ্গে আমি ঢাকায় আসি। আমাদের কাজ ছিল ঢাকায় এসে কিছু সামরিক কর্মকর্তার পরিবারদের ওপারে নিয়ে যাওয়া। আমাদের 3জন পরিবারের নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। খালেদ মোশাররফের পরিবার, শাফাত জামিলের পরিবার এবং মেজর নুরুল ইসলামের পরিবার। আমি মেজর বলছি, তখন তারা মেজর ছিল, শিশু। তো আমরা খালেদ মোশাররফের পরিবারের সঙ্গে যোগাযোগই করতে পারি নাই। আর মেজর নুরুল ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু মিসেস ইসলাম খুব মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ওনাকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো আমরা শেষ পর্যন্ত শাফাত জামিলের পরিবার এবং তার 2 সন্তানকে নিয়ে আমরা ওপারে যাই। তো এই তো। গ্রেট। তো তুমি when did you join the army then? তো এর মধ্যে মানে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, মানে কোনো কিছু তো অর্গানাইজ না, কোনো মানে you are the commission. হ্যাঁ, সেটা তো আসতেছি। তো বাংলাদেশ সরকার একটা মানে যখন তারা মানে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করার প্রস্তুতি দিচ্ছে, পরিকল্পনা হচ্ছে, তো তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, উনি ক্যাবিনেটে ডিসিশন হলো যে বাংলাদেশ সরকার 1 লাখ যোদ্ধার একটা গেরিলা বাহিনী করবে। তার জন্য যোদ্ধাদের রিক্রুট করা, প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নেবে ভারতীয় সেনাবাহিনী। তো তখনই তাদের কাছে বললো যে শুধু তো যোদ্ধা নিলে হবে না, যোদ্ধাদের নেতৃত্ব দেবে কে? তো তাদের জন্য মানে সেনাবাহিনীর স্ট্রাকচারের মতো অফিসার লাগবে। তো সরকার তখন বললো যে তাহলে অফিসারদের জন্য রিক্রুট করা হোক, এবং অফিসারের জন্য যে কোয়ালিফিকেশন তারা চাইলো, যে পাকিস্তান সেনাবাহিনীতে যে কোয়ালিফিকেশন, শিক্ষাগত কোয়ালিফিকেশন, মানে শারীরিক গঠন সব কিছুর ওই একই কোয়ালিফিকেশনে ওদেরকে রিক্রুট করা হলো, এবং একটা রিক্রুটমেন্ট টিমও গঠন করা হলো। তো আমি তখন ছিলাম পশ্চিম দিনাজপুরের বালুরঘাট এলাকায় রায়গঞ্জ নামে একটা ক্যাম্পে, যেটা তখন ওখানে 3য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শাফাত জামিল তখন 3য় ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার, অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন। তো উনি 3য় ইস্ট বেঙ্গল যখন সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে বের হয়, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, এবং তো আরও লোক নিয়ে 3য় ইস্ট বেঙ্গলকে পুনর্গঠন করা, উনি খুব ওটার কাজে ব্যস্ত ছিলেন। তো আমি ওনার সঙ্গে ছিলাম, কারণ ওনার পরিবার যখন আমরা আনলাম, উনি বললেন তুমি কি আমার সঙ্গে যাবে নাকি? তো আমি তার সঙ্গে যাইনি, কিন্তু তার পরে গেছি। তো ওই সময় ওই ক্যাম্পে বাংলাদেশ অফিসার রিক্রুটমেন্ট টিম আসলো। তো ওখানে একটা ইউথ ক্যাম্পও ছিল। তো তারা 2 দিন থাকলো। সারা 2 দিন ধরে অনেক ছেলের ইন্টারভিউ নিল। আমরা একদম লাস্টে আমাদেরকে পাঠানো হলো। তো আমার কাছে এতে খুব আশ্চর্য লাগে যে এতগুলো ইন্টারভিউ করার পর ওই ক্যাম্প থেকে 2 জনকে নেওয়া হলো, একজন আমি, আরেকজন কায়সার হক, ইংরেজির প্রফেসর। এবং আমরা একদম শেষে, এখানে একটা জিনিস যে কায়সার হকও ক্যাডেট কলেজের ছাত্র,
আমিও একটা বোর্ডিং স্কুলের ছাত্র। তো আর আমাকে ইন্টারভিউর সময় এমন কিছু জিজ্ঞেস করে না যেটা আমার কাছে খুব কঠিন কিছু, এমনি জাস্ট একটা আলাপ করার মতো। ইয়া, এটা কি ইন্ডিয়ান আর্মি? না, বাংলাদেশ ইয়ে। ও তখনকার সেক্টর কমান্ডার ছিলেন নাজমুল হক সাহেব, শাফাত জামিল আর কর্নেল কাজী নুরুজ্জামান। আচ্ছা আচ্ছা, উনি তো রিটায়ার্ড, ওই যে রক্ষী বাহিনী ছিল। না না না, উনি নাইলা লুবনার বাবা। ও ইয়া ইয়া ইয়া, রাইট রাইট। উনি কিন্তু রিটায়ার্ড অফিসার, ছিলেন, এবং উনি তারপর আবার মুক্তিবাহিনীতে জয়েন করেন। সেক্টর কমান্ডার। হ্যাঁ, পরে 7 নম্বর সেক্টর, আমার সেক্টরের সেক্টর কমান্ডার ছিল। তো ওখান থেকে আমাদেরকে রিক্রুটমেন্টের পরে বাংলাদেশ সরকার খুব বিশৃঙ্খল অবস্থা ছিল একটা, কোনো মানে চিঠি যায় না, খবর যায় না, কিছু যায় না, কারোর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে জবাব পাওয়া যায় না। তো আমরা ওখান থেকে খবর মানে এই রিক্রুটমেন্টের রেজাল্ট কি জানি না। এক সময় আমরা কলকাতায় গেলাম। কলকাতায় আমাদের সঙ্গে আমাদের আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিল। তখন যে শুনলাম না, 2জন সিলেক্টেড, একজন আমি আর একজন কায়সার। তো কলকাতা থেকে আমাদের ট্রেনিং হলো মূর্তি বলে একটা জায়গা, আমরা মূর্তিতে গেলাম। কয় মাস ট্রেনিং? আমাদের ট্রেনিং ছিল টোটাল 15 সপ্তাহ। ওকে, and you were commissioned. হ্যাঁ, তারপর আমরা সেকেন্ড লেফটেন্যান্ট। বাহ, I saw you in your uniform. I think it was somewhere in art college. If you can recollect, I don't know. Maybe it was in 73, 74 হবে। তুমি এডিসি ছিল, জিয়াউর রহমান। হ্যাঁ, জিয়াউর রহমান এডিসি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন একটা এই এক্সিবিশন, শাহাবুদ্দিনের এক্সিবিশন করতে জিয়াউর রহমান। I also went to the same exhibition. তোমায় দেখলাম খুব, you were looking so smart and handsome with that military uniform and so many medals there. আমারও খুব শখ ছিল to join the military, but at one time. So that was that, and then you served this আমাদের military for at least 10 years. Then you went off to America. You got a PhD in finance, and then you've run a big company here, and now you're retired man. With a lot of political opinion, I'm sure. A lot of opinions, period. আচ্ছা শুনো, এখন তুমি কি বলছিলে বলো? I've had 3 careers. A military career that lasted 10 years, 10 বছর। Yes. তারপর এই আর্মি ছেড়ে যে I went back and became a student. PhD. হ্যাঁ, PhD এর আগেও কিছু লেখাপড়া করতে হয়েছে, but ended up with a PhD in finance. Yeah. And then then I taught finance in University of North Carolina. Wow. I joined as an assistant professor, became an associate professor, and then I came back here as a managing director of a French company, Bureau Veritas. Okay. This is what do they do? It's Bureau Veritas is the old company. It's basically a survey company. Survey. তো এটা কি তুমি চাকরি নিয়ে এসেছিলেন এখানে এসে you found? No. I was recruited really from Paris. Oh, great. And you were here for a long time on this bureau? হ্যাঁ, প্রায় 20 years? 17 বছর। 17 years. তারপর you just retired. তারপর I was and then you wrote a book. হ্যাঁ, কত সুন্দর ওই বইটা, I read it, and to me the way you had described this Shat Masjid Road, the way they kept you, I could imagine you. This is Deepu. Yeah, I can imagine Deepu. He's sitting there, they asked you to you want to bend your knees and sit down. Then you were there for a long time, and then Sajjad came over across the road and all that kind of thing. But I'm boita porsi pura. The caption was what? Bittersweet victory, a freedom fighter's tale. No, you are a celebrity, I'm sure. I'm not a celebrity. What kind of award did you get? I didn't get an award. But you deserve. You fought for a long, long time. Look, that's don't mind me saying there are many majors who did not. I mean, they never crossed this side. Look, my sector commander was... Mokambo, nightclub, So, awards have
Gallantry awards were not given because of the work you did. Many of the gallantry awards were given to cronies. Cronies, yeah. That's the story everywhere, isn't it? Yes, that's a story everywhere. Actually, if you think about it, we talk a lot about economics. Have you heard of a Marxist economist getting the Nobel Prize in economics? Mirdal. Gunnar Myrdal. He was a very strong socialist. He had some socialist. But when he got his Nobel, 1974, he shared it with libertarian Hayek. He is more of a libertarian than... Really? Yeah. But he's the one who advised India on this planning and socialism and all this and ruined it. But that's the way India was before Myrdal advised them. And he had to work within that structure. So, but it is only to... The point is, like all awards are a beauty contest. And beauty contest, you don't necessarily pick up the brightest and the prettiest candidate as the winner. That's what awards are. No, but you deserve one, definitely. You definitely deserve one. And the way you had your commitment, your fight and all these things, it was fantastic. It's a fantastic story. No, I think that, ভালো কথা বলেছ। একটা আমি গল্প বলি। বলো। আচ্ছা, এই গল্পটা আমি ডেইলি স্টারে পড়েছিলাম, মেজর হাফিজের লেখা। এটা বোধহয় কোনো একটা... মেজর হাফিজ কি বিএনপি লিডার? হ্যাঁ, বিএনপি লিডার মেজর হাফিজের লেখা। তো he was trying to say যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কারা। তো উনি একটা গল্প বলছেন। গল্পটা হলো যে উনি তখন সিলেটের চা বাগানের এলাকায় যুদ্ধ করছেন। তো তারা একটা অপারেশনে যাবেন। তারা চা বাগানের এক কুলির সঙ্গে যোগাযোগ করলো তাদের গাইড হওয়ার জন্য। তো তারা যোগাযোগ করে প্ল্যান ট্যান করলো। তো এই কুলি তাদেরকে পথ দেখায় নিয়ে যাবে। যেদিন অপারেশনে যাওয়ার আগের দিন খবর পেল যে ওই কুলিপাড়ায় পাকিস্তান আর্মি এসে নির্যাতন করেছে, অনেক লোকজনকে মেরেছে, তার মধ্যে কুলির বড় ছেলেটা মারা গেছে। তো মেজর হাফিজ বললো তাহলে তো বোধ আসতে পারবে না, ওর ছেলে মারা গেছে। তো উনি থিঙ্কিং যে আচ্ছা ঠিক আছে, এটাকে পোস্টপোন করি। কিন্তু সন্ধ্যাবেলা যাওয়ার কথা, তবুও উনি লোকজন তৈরি করে বসে আছেন, যদি গাইড আসে তাহলে যাবো, না হলে লাস্ট যে কোনো সময় তো ক্যান্সেল করা যায়। সন্ধ্যার আগে দেখে কি লোকটা আসছে, রিভেঞ্জফুল। হ্যাঁ, লোকটা আসছে, তোকে বললো যে তোমার না ছেলে মারা গেছে? বলে হ্যাঁ, ছেলে তো মারা গেছে, ওকে তো আর ফেরত পাবো না, এখন আমার যে কাজ আমি সেটা করতে চাই। তো এই কুলি গাইড সে ওই একদিন ওদেরকে রাতেবেলা অপারেশনে নিয়ে গেল, ফেরত নিয়ে আসলো, তারপর ওর কোনো খবর আর হাফিজ জানে না। এই কুলি তো মুক্তিযোদ্ধা। রাইট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তো পিপল সাপোর্ট। হ্যাঁ, নিশ্চয়ই। সুতরাং এরকম অনেক অনেক ঘটনা সমস্ত বাংলাদেশে আছে। আমার বইতে আমরা গল্প বলি, আমি যেটা গল্পটা বলি যে আমরা যে শেষ যুদ্ধটা করলাম, চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধ, রাত্রেবেলা 13-14 তারিখ রাতেবেলা আমরা যখন মহানন্দা পার হলাম, তো গ্রামের লোক, গ্রামের মাঝি, যে নদীতে ডুবানো নৌকা, রাতেবেলা সেই নৌকা তুলে 500 লোককে এপার থেকে ওপারে নিয়ে গেল। এরা কারা? এদের নামও তো আমি জানি না। এরাই তো মুক্তিযোদ্ধা। তুমি পলিটিক্স করার কখনো ইচ্ছা হয়নি? শুনো, পলিটিক্সের দুটো জিনিস আছে। আমি নিশ্চয়ই পলিটিক্স বিশ্লেষণ করতে চাই, কিন্তু পলিটিক্স ওরা তো দে নিড এ থিঙ্ক ট্যাঙ্ক। হ্যাঁ, থিঙ্ক ট্যাঙ্কস। আমি পলিটিক্স বিশ্লেষণ করতে চাই, কিন্তু পলিটিক্স করার মতো ব্যক্তিত্ব আমার আছে কিনা আমি জানি না। আমি তো I get that kind of feeling. I mean, you could be a good politician. I get the feeling. And to me, you are smiling, very easy to get along. You get along well with people. আমি তো কোনোদিন করি না। অনেক তোমার বুদ্ধি শুদ্ধি, এক্সপিরিয়েন্স, সাংঘাতিক ভাবে আইডিয়াল মেটেরিয়াল।
আমরা আমরা But এই দেশে by ideal আমরা material, এই দেশে পরিবারতান্ত্রিক রাজনীতি করি। আচ্ছা শুনো, by ideal material I don't mean ওই যে some take over and then they select না people. না না, I know That's all rubbish, you know. Politics করতে হলে you got to have little bit of এই যে দেখো আমাদের দুই রাজ পরিবারের সবাই রাজনীতি করে। কিন্তু এখন কোন দেশের রাজা নাই? ইন্ডিয়ার রাজা কি মোদি রাজা নাও? মোদির আত্মস্বজন কি রাজনীতির না, সঙ্গে মোদির আত্মীয়স্বজন নাই, বাট তোমার যে অমিতের son is now in the Amit cricket জানি। board. I really can't understand this, how they Because politicize আমার it. মনে হয় যে আমরা তো সবাই একসময় ভারতবর্ষ ছিলাম। আমাদের ভারতবর্ষে জাতপাতের বিবেচনা ছিল। জাতপাতের মূল হলো যে উঁচু জাত থেকে নেতা হবে, সুতরাং একটা Yeah. Rulers. হ্যাঁ, পরিবারতন্ত্র এই জাতপাতের মধ্যেই মানে the seed is there. জমিদারের ছেলে জমিদার Feudal হবে। system. হ্যাঁ? Feudal system, feudal family, system, হ্যাঁ। family ছাড়া তো sustainable হ্যাঁ, না। sustainable না। তো আমাদের পলিটিক্স ইজ ভেরি feudal, Feudal. very feudal. But এটা, why do you think we can't cross this, this little bit and become a little bit more democratic and accountable and people can talk? I think we require a political consciousness and enlightenment that, let's say, for example, you will not see this in China, which was a feudal society. But It was a suppressed society. suppressed and feudal society. Okay, yeah. You're talking about suppressed society and a very feudal society. So it became egalitarian through the Chinese Civil War. And You're talking before Mao, before he came into power. no, Mao's Civil War, Mao's. Okay. Revolutionary Civil War. Yeah. Same thing's true for Vietnam. Okay, two Asian countries where there were, so there is an egalitarian emancipation, an awakening of the egalitarian consciousness. Indian, এই যে egalitarian consciousness বললা, এটা কি masses-এর মধ্যে ছিল না just for the rulers? it is always with the ruler that it is true, With the and the commanders. rulers transmit it. মানে এই যে একটা কথা যে let's talk about our ruler, Bangabandhu, that he went to a village and he sat down to eat in a village, and the man, যে লোকটা তাকে ওখানে নিয়ে গেছে তারে পাশে বসে খাওয়াই দিল। Yeah. You and I are saying He was people's man. I mean, তো এটার থেকে he did not, জমিদাররা কখনো এটা করতো না। ইন্ডিয়াতে প্রচুর জমিদার, ভারতবর্ষে প্রচুর জমিদাররা রাজনীতি করেছে, কিন্তু তারা দিনের শেষে খাওয়ার সময় হলে তারা আলাদা জায়গায় বসে খাওয়া দাওয়া করতো, জনগণের সঙ্গে বসে খেত না। no. But ওরা তো ছিল, they were the royal, feudal royals. So ওরা তো আমাদের এই যে মুসলিম লীগের রাজনীতি, হ্যাঁ, ফিউডাল রাজনীতি। feudal. জিন্না কখনো সাধারণ লোকের সঙ্গে বসে খাইছে? No. জিন্না কখনো সাধারণ লোকের সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা করছে? Yeah, no, and plus Jinnah and all, they were the minority in the whole of Pakistan as such, and they imposed their language. Even today in Pakistan, I was hearing one video how Pakistan is lamenting, যে আমরা কেন এই ট্র্যাপে পড়লাম, we've forgotten our languages. And পাঞ্জাবিরা পাঞ্জাবে জানে না, সিন্ধি জানে না, and they have so much of some rich language, Sindhi and all that. এটা ছেড়ে আমরা উর্দু, ইন্ডিয়া থেকে করে লোক আসলো, আমরা we all Urdu, and so we are in a far more clever. There was a bit of, you can call it racism, classism. Jinnah was the upper class Indian, and if there is any British, very British, anglicized. and he was if any public personality that was visible in him was his classism. But he came from humble background. Businessman. His father was a businessman.
fishing করতো, fishing. I don't know what kind of business his father Anyway, was involved. but he made a lot of money as a lawyer, as a barrister, I think. তাই না? And he was backed by the British. Jinnah, I think his father had lost his business, and Jinnah, after becoming a barrister, fought a case on behalf of his father and won the case and got a lot of his assets back. He had gotten into debt, and Yes, if Jinnah had won it, he was a first-class lawyer. he was. He was a first-class lawyer. I think there were very few lawyers of his caliber in India in his lifetime. Great. আচ্ছা, তুমি এখন বলো যে আমাদের দেশে যে দিস ইজ ইলেকশন ইয়ার সর্ট অফ ধরে নাও, তো হাউ ডু সি আই মিন পলিটিক্যাল একটা কোনো আসবে না, মিলামিশি, দিস দ্যাট আন্ডারস্ট্যান্ডিং কিছু আসবে না? এখন তো যেটা পড়ছি যে এখন লোকাল গভর্নমেন্ট নির্বাচন হচ্ছে। আচ্ছা, এখন এখানে তো বিএনপি জামাত সবাই করে না, বিএনপি নির্বাচন বর্জন করেছে। ও আচ্ছা, বিএনপি নির্বাচন বর্জন করেছে। তো এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বিএনপির অবস্থান হলো, যেটা আমরা পত্রপত্রিকায় দেখছি, গণমাধ্যমে দেখছি, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার না হলে ওরা নির্বাচনে যাবে না বোধ হয়। তো that's a very কি বলবো wishful kind of a thing. হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়। কারণ এখন সরকার বলবে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার কোনো সুযোগ নাই, কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো অনির্বাচিত সরকার হতে পারে না। আচ্ছা আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার এটা অনির্বাচিত সরকার না। কাইয়ুম, যেমন তুমি যখন বলছিলে যে বঙ্গবন্ধু 1964 ইলেকশন করছে, নট দ্যাট হি উইনিং, আমি ওইটাতে আসতেছি, আমি এটা বলে রাখি। তো সুতরাং যে যদি আদালত বলে থাকে যে তত্ত্বাবধায়ক সরকারের অনির্বাচিত সরকার এবং কোনো অনির্বাচিত সরকারের কোনো সুযোগ নাই বাংলাদেশের সংবিধানে, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার তো হওয়ার কোনো সুযোগই নাই। এখন যদি বিএনপি এই কারণ দেখায় যদি বিএনপি নির্বাচন না করে, তাহলে তো আমি মনে করি যে বিএনপি দেশের দ্বিতীয় বৃহত্তর দল, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে যেটা তুমি বলছিলে যে বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, রাজনীতি উনি বুঝতেন। এই যে গ্রাসরুট লেভেল না, এই যে 1948 সনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় এবং 54 সালে 6 বছরের মধ্যে আওয়ামী লীগ প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পূর্ব বাংলা থেকে বের করে দেয়। হ্যাঁ, শুধু আনপপুলার না, যেটা হলো যে এই 6 বছরের মধ্যে বঙ্গবন্ধুই ছিলেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, এবং এই 6 বছর উনি সমস্ত দেশে, বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা আওয়ামী লীগ কমিটি গঠন করেছিলেন, এবং এই কমিটির ফলাফল হলো 54 নির্বাচন। এই যে এতগুলো মানে তৃণমূল পর্যায়ে কমিটি তৈরি করা, এই কমিটির ফলাফল হলো 54 নির্বাচন। 54 নির্বাচনে মানে একটা সিট মুসলিম লীগ পেয়েছিল, আর বাকি ঢালাওভাবে যুক্ত ফ্রন্ট। তো এবং সেটাই মানে এই যে মুসলিম লীগকে বের করে দেওয়া হলো পূর্ব বাংলা থেকে, এবং এরপরে পূর্ব বাংলায় যত নির্বাচন হয়েছে uprooted from the roots. হ্যাঁ, একদম uprooted from the roots. এই যে আইয়ুব খানের সময় 65-তে বেসিক ডেমোক্রেসি, which is a rigged democracy, বেসিক ডেমোক্রেসিতে বঙ্গবন্ধু
এবং পূর্ব বাংলার লোকজন তারা ফাতেমা জিন্নাহকে করলেন, সমর্থন করলেন, এবং ফাতেমা জিন্নাহর প্রিন্সিপাল পোলিং এজেন্ট ইন ইস্ট পাকিস্তান ওয়াজ শেখ মুজিবুর রহমান। পূর্ব পাকিস্তান কিন্তু ফাতেমা জিন্নাহর জন্য ভোট দিয়েছিল। Yeah, I remember that in Dhaka. Majority of the votes in East Pakistan went to Fatima Jinnah. এখানেও মুসলিম লীগ জিততে পারে না। বেসিক ডেমোক্রেসির জন্য, হ্যাঁ, That was rigged. I mean, হ্যাঁ, you know it was rigged. Basic democracy was. But that Bangabandhu had this vision that look, it's not for victory, my victory is coming, and this is just a step আমার একটা towards it. বঙ্গবন্ধুর বক্তৃতা আমার মনে পড়ে যে উনি যখন আগরতলা কনস্পিরেসি কেস থেকে ছাড়া পেয়ে, এটা 69 সনে উনি রেস করছে, প্রথম রেস করছে, পাবলিক মিটিং হলো। এর আগে কতবার রেস করছে, কখনো পাবলিক মিটিং হয়নি। পাবলিক মিটিং হতো পল্টন ময়দানে, Right. প্রথম রেস করছে, পাবলিক মিটিং হলো। ওখানে উনি ওনার বক্তৃতায় বললেন যে উনি ওখান থেকে আইয়ুব খানের সঙ্গে আলোচনা, আইয়ুব খান যখন উনি এটা বুঝলেন যে আইয়ুব খানের দিন ফুরায় আসছে, না হলে আইয়ুব খান তার সঙ্গে আলাপ করতে চায়, ইজ অনলি এ ম্যাটার অফ টাইম। উনি রেস করছে, বক্তৃতাই বললেন, আমি মৌলানা সাহেবকে বললাম আপনি আমার সঙ্গে পিন্ডি চলেন, আমরা কথা বলি তাদের সঙ্গে। মৌলানা সাহেব রাজি হলেন না। এরপরে এখান থেকে দেখা যায় যে বঙ্গবন্ধুর জীবনকালে, সেটা কলকাতা থেকে শুরু করো, যতগুলো নির্বাচন হয়েছে উনি সব সময় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। He could see the value in it. জনগণের ভোট দিয়ে যদি নির্বাচিত হতে হতে জনগণের সামনে আসতে হবে। রাগ করে বাসা বসে থাকলে তো জনগণের না, তো তুমি বলছো যে বিএনপি could do that, or even আমাদের যে গণফোরাম আছে, যাই হোক, বিএনপি যদি যদি এই অভিযোগটাও তুলতে চায় যে নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচন ন্যায্য হয় নাই, সেটাও বলতে হলে তো বিএনপিকে নির্বাচন করতে হবে, আর তোমার মানুষের কাছে যে বলো, হ্যাঁ, এবং মানুষও বুঝবে যে আমি বিএনপিকে ভোট দিলাম, আমরা এতজন বিএনপিকে ভোট দিলাম, কি হলো। তো ওরা এই ইউ থিঙ্ক লাইক এখানে তুমি যখন বলছিলা যে ইলেকশনের যে রেজাল্ট হলো 2018 and 14 and people said nothing, no reaction পিপলের মধ্যে, is it because they are seeing BNP that এরা তো মাঠে টাঠে নামে টামে না? 2014-তে বোধহয় চেষ্টা করেছিল, হ্যাঁ, তখন একটা আন্দোলন ছিল, 2014-তে চেষ্টা করেছিল। তো 2000, আর যেটা সবচেয়ে বড় আই থিঙ্ক আমাদের দেশের রাজনৈতিক ঘটনা হিসাবে, এটা সবচেয়ে বেশি রাজনীতির মানে যে নির্বাচনী রাজনীতির ক্ষতি, সেটা হলো 14ই আগস্টের গ্রেনেড হামলা। 14 না 21st? আর 21শে আগস্টের গ্রেনেড হামলা। যদি একটা রাজনৈতিক দল তার প্রতিপক্ষের নেতৃবৃন্দকে খুন করে ধ্বংস করতে চায়, যেটা খুনের রাজনীতি চলে গেল। তো যে ভিকটিম সে তো আর ওকে কখনো ছাড়বে না। রাইট, তুমি আমাকে শেষ করতে চাও, তোমাকে আমি কার ক্ষমতা আসতেই দেবো না। এইটা আমাদের যারা রাজনৈতিক পণ্ডিত তারা এই ঘটনাটা বিশ্লেষণ করেন না। আমি এই 21শে আগস্টের ঘটনার পর আমার মনে হয় এই প্রজন্মে কোনো সুস্থ রাজনীতির কোনো সুযোগ আমি দেখি না। খুনাখুনির রাজনীতি হতে পারে, কিন্তু বিএনপির কে উচিত না টু কাম ফরওয়ার্ড অ্যান্ড টু মীমাংসা, রিকনসিলিয়েশন? বিএনপি সেটা তো নিশ্চয়ই করা উচিত, কিন্তু কোনো কিছু মীমাংসা করার আগে বিএনপির 21শে আগস্টের জন্য দায়িত্ব নিতে হবে, ভুল স্বীকার করতে হবে। যদি ভুল স্বীকার না করে, দায়িত্ব না নেয়, তাহলে কোনো সমঝোতা হবে না। রাইট, না অফকোর্স, যদি কেউ রিকনসিলিয়েশন করতে চায় তোমাকে তো দায়িত্ব নিতে হবে, কাইন্ড অফ স্টেপস নিয়ে বলে আই এম সরি ভাই, এটা আমাদের আমলে হয়েছে। এবং মানে আমাদের দলে এই লোকগুলো করছিল, ওদের আমরা বহিষ্কার করে দিলাম। যারা 21শে আগস্টের জন্য যারা এই কাণ্ডটা ঘটাইছে তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে বহিষ্কার করে দিলাম। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। না, আই থিঙ্ক বিএনপি একটু বেশি ফিউডালিস্টিক, ওরা নিচে নামবে না। বিএনপির
আমি জিয়াউর রহমানের কথা বলি। জিয়াউর রহমান তো বিএনপির প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের জীবনকালে জিয়াউর রহমান সাপ্তাহিক বিচিত্রায় একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধটার নাম আমার যদি আমি ঠিকই বলছি, একটি জাতির জন্ম। সেখানে আমাদের স্বাধীনতার রাজনৈতিক যে স্ট্রাগল, যেটা থেকে বাংলাদেশ হলো, এটার একটা ওনার ভাবে উনি এটা বুঝিয়েছেন। এবং উনি সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, তাদের যে রাজনৈতিক নেতৃত্ব, সেটার যে শুধু অ্যাকনলেজ করেন নাই, উনি এটাও বলার চেষ্টা করেছেন যে এরকম বলিষ্ঠ নেতৃত্ব না থাকলে এটা সম্ভব হতো না। এবং আরেকটা জিনিস, যেটা জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, আমি কিন্তু উনি যখন মানে ৭৫-এর পরে আমি কিন্তু কখনো কোনো বক্তৃতায়, কোনো তার কথাবার্তায় সে কিন্তু কখনো বঙ্গবন্ধুর সমালোচনা করে নাই। হ্যাঁ, বাকশালটা উনি ওনার সমালোচনাটা যেভাবে উনি করতেন, অতীতের ভুল, অতীতের ভুলের বেশি উনি আর কিছু বলতেন না। বাট এই যে 75 এর ঘটনা, ডোন্ট ইউ থিংক ইট ওয়াজ ওভারডান? ইউ সি 75-এর ঘটনা, and was necessary? 75-এর ঘটনা ইজ নট আ লোকাল অ্যাফেয়ার। বাট আমি একটু বলি, এটা খুব জুলফিকার ভুট্টোর এক ঘনিষ্ঠ লোক ছিল রফি রাজা। I don't know if you've heard of him. Rafi Raza was also a member of his cabinet. And Rafi Raza একটা বই লিখেছেন জুলফিকার আলী ভুট্টো। তো আমি রফি রাজার বই থেকে বলছি। রফি রাজা বলছেন যে 15ই আগস্ট ভোর 4টা ইসলামাবাদ টাইম, তার মানে এখানে 4:30, আমাদের এখানে 4:30 5টা, ভোর 4টা থেকে 4:30টার মাঝে একটা ফোন এলো। ফোনে তাকে জানানো হলো যে বঙ্গবন্ধু and his family were killed. তো উনি প্রধানমন্ত্রীর বাড়িতে, যেখানে প্রাইভেট অ্যাপার্টমেন্ট, ওটার চারিদিক দিয়ে বেডরুম, মাঝখানে একটা লিভিং রুমের মতো একটা আছে, উনি তার বেডরুম থেকে এসে লিভিং রুমে এসে বসলেন। ওনার পাশের ঘরে ওনার কন্যার কক্ষ ছিল, বেনাজিরকে ডাকলেন, বেনাজিরকে এই খবরটা বললেন। তো বেনাজির যা বলল যে তাহলে তো চৌধুরী মোহাম্মদ আলীকে বিলাত যেতে হয়। চৌধুরী মোহাম্মদ আলী হলো আমাদের সিলেটের মোহাম্মদ আলী। ওকে, মাহমুদ আলী। সে তো পাকিস্তানের বাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মিনিস্টার ফর লাইফ। দায়িত্ব ছিল টু রিইউনাইট পাকিস্তান। তো তাকে বিলাতে যেতে হয়। তো বিলাতে কেন যেতে হয় সেটা পরে আসছে। তো বিলাতে যেতে হবে কারণ ওখানে যারাই ঢাকায় এই কাণ্ডটা ঘটালো, তারা একজন অ্যাম্বাসেডর বিলাতে পাঠাবেন, এবং তখন বিলাত থেকে ঘোষণা আসবে যে বাংলাদেশ আর পাকিস্তান ফেডারেশন আর ফর্মিং আ কনফেডারেশন। আই সি। হোয়াট ইজ ইন্টারেস্টিং এর মধ্যে, যে ঘটনা যখন ঘটলো তার আধা ঘন্টার মধ্যে ঢাকা থেকে কল গেল ইসলামাবাদ। তো বাংলাদেশের কোন লোকের যোগাযোগ ছিল ভুট্টোর সঙ্গে এই খবরটা পাঠানোর জন্য? You tell me. It wasn't an army officer, definitely. Civilian politician. Of course. Ki Mushtaq. Or one of his reps. Or somebody associated with Mushtaq. Farooq Rashid couldn't have called Bhutto. No. And so there was So this is all in the book? This is all in the book. Okay. So name is also in the book? No, nameটা নাই বইয়ে। Okay. বইয়ের নামটা নাই। The facts are given in the book. You are saying this bit I've never heard.
I've just heard that, yes, there's a power takeover and these people did it. I did not know that before I read the book. So you think that was the plan? There was a horrible reaction from Henry Kissinger. And I don't think the plan ended in Pakistan. The plan went outside Pakistan, further west. Yeah, ওটা তো বোঝাই যায়, হ্যাঁ। And Kissinger, he wanted to keep Pakistan happy because that was the route for him for China. When I shouldn't say this, but he said that he was so and so. Didn't we read him the Riot Act? This is what Kissinger said. So কি এটার মানে কি হলো Riot Act? He had read the Riot Act to Bangabandhu. Oh, if you don't do this, I see. তো বঙ্গবন্ধু কি বলছিল? What kind of pressure was he? What they? সেটা আমি জানি না. There are consequences that you will face. But only one kind of Kissinger can only read one kind of Riot Act. Threats. But Bangabandhu, he was not aware of all this threat because he was living completely unprotected, living in a civilian, his own home. I think he's completely unaware. Well, why was he living there? He was the head of state. He was the head of the government. He was the center point of everything in Bangladesh. Yes. And he had to be protected. He shouldn't have lived like that. That's a point. I mean, Khandakar Mushtaq Ahmed, who led this insurrection against him, he had tried to create a confederation in Pakistan while he was a member of the Mujibnagar government. Yes, true. So why was he kept in the cabinet? Why wasn't he taken to task for disloyalty? না, এখন তো নানা টাইপের লোক তো লাগে if you are doing politics, But then yes, I agree with you that protection তো ব্যাপারে একটু আরো সতর্ক থাকা উচিত ছিল. Look at our Prime Minister's security now. Yes. Why didn't Bangabandhu have this kind of security? এত হাই লেভেল না হলেও তখনকার আমাদের যেটা হইতো ওইটাই. Why wasn't he staying in Ganabhavan? Ganabhavan was the official residence of the Prime Minister. Or why wasn't he staying in Bangabhavan? Yes, তুমি তো in the military, so you're seeing it from that angle. আমি এভাবে কখনো দেখি নাই. I just thought it was too much. His love for the people, he would stay in this open, and because he was in Pakistan politics also. I understand that, but there are hard. If you are a leader of a country, you have to deal with hard realities. Reality is you just fought a revolutionary war. দেশ স্বাধীন করছো, দেশের মধ্যে তোমার অনেক শত্রু রয়ে গেছে। এখন তুমি ওই বাসায় তো anybody could walk in. এবং তুমি ওরকম একটা আনসিকিউর বাসায় থাকবা। আমাদের যে পাশের গেট ছিল, nobody could stop us. Anytime, middle of the night, we can also go in and come out. So that side was completely neglected then. I understand. Yeah, that's a very tragic time, and I always have my full sympathy, not sympathy, I empathize. I have a lot of empathy for the family. Sure, it's a tragedy of enormous proportion. এই জিনিসটা আমি তো বাঙালিদের Kamal was a great friend of mine. আমরা তাকে ক্লাবে ক্রিকেট খেলতাম। And Kamal যখন মূর্তিতে গেল, I was his everybody was his friend, but ওর যে স্টাডি গ্রুপ, পরীক্ষার আগে একসঙ্গে পড়া, একে অপরকে বোঝানো, I would do that with Kamal. Jamal went to my school.
And so I know, and they were such a great family, Yeah. and so friendly, and I didn't know the sisters, but the brothers were. yeah, I mean, but এই যে জিনিসটা, I mean, আমাদের যে অপোজিশন ধরো, এদের কোনো মায়া মহব্বত বলে কিছু নাই। আমার মনে হয় যে এই যে বেগম সাহেব 15ই আগস্ট ওনার জন্মদিন সেলিব্রেট করে, যেটা আসলে তার জন্মদিন না। This is such a thing, এটা It's such a একটা- thing. এটা একটা I mean, if something happens to me, I can't celebrate. and you will say, না রক্ত নদীটা হয়েছে, let us Celebrate. enjoy." What kind of এখানে জন্মদিন করে এটা কি and you are a politician. একটা তুচ্ছ তাচ্ছিল্য করছে 15ই আগস্টের ঘটনাকে, এটা কি করা উচিত? না, you're a politician, head এটা the তো একটা country, তোমার এত ন্যারো মাইন্ডেড, you're so না, এটা ন্যারো মাইন্ডেড, এটা একদম হীনমনতা, it's terrible, it's terrible. এটা একদম I think আমাদের দেশে এটাই হচ্ছে বিগ প্রবলেম, হীনমনতা। why we are not being able, because এই যে যখন এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল, খালেদা জিয়া এবং শেখ হাসিনা হাসি মুখে পাশাপাশি বসে একসঙ্গে রাজনীতি করে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে নাই, ওই সম্পর্কটা রাখা উচিত ছিল। আচ্ছা, এটা আমার মনে হয়, আমার সন্দেহ যেটা সাম গ্রুপ হ্যাভ kept them হ্যাঁ, straight. নিশ্চয়ই নিশ্চয়ই। এই কেক কাটা তাদেরই বুদ্ধি, হ্যাঁ, and she fell for that. And because they were a formidable force. হ্যাঁ, they were ওরা না থাকলে মিলিটারি তো আমাদের রুল করতোই। এবং আমি যে কথাটা আমরা আগে বলছিলাম, যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ, 73-এর নির্বাচন থেকে শুরু করে, Yeah. কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন, যে সকল নির্বাচন তত্ত্বাবধায়ক Caretaker. সরকারের অধীনে হয়েছে, এগুলো গ্রহণযোগ্য ফলাফল। হ্যাঁ, বিচ্যুতি থাকতে পারে এখানে সেখানে, কিন্তু নির্বাচনটা গ্রহণযোগ্য ছিল। এবং সেটা যদি থাকতো, আমরা কিন্তু দেখতাম, যেটা আমরা দেখা শুরু করেছিলাম, Yes. যে 5 বছর ক্ষমতা থাকার পর আরেকজন আসবেন, এবং সেটাতে আমি খুব খুশি ছিলাম ওই পদ্ধতিতে। But you are saying 21st August and everything, they changed that, 21শে আগস্ট এটাকে সম্পূর্ণ বদলে, change this and this practice. 21শে আগস্টের পরে তো আর এটা সম্ভব না। তুমি যদি মানে So if today this আমাদের যে this government of Sheikh Hasina, if she continues to have these kind of elections, so you say it's fine, she has got না, all আই the- ডোন্ট সে, আই থিঙ্ক পাবলিক রিয়াকশন তো মনে হয় যে কিন্তু এটাকে যদি অ্যাড্রেস করতে হয়, বিএনপি হ্যাজ টু কাম ফরওয়ার্ড অ্যান্ড সেড, ওকে 21st August, all these things, whatever, the cake কাটা। সরকারের বিরুদ্ধে একটা অপোজিশন পার্টি থাকতেই হবে, থাকবে। সেটার নেতৃত্ব বিএনপি দেবে না অন্য কোনো দল দেবে, ভবিষ্যতে কোনো নতুন দল গঠন করে। এই যে পাকিস্তানের ইমরান খান যে রাজনীতি করলো, 10 বছর আগে কি ইমরান খান ছিল? ইমরান খান ছিল না। ইমরান খান রাজনীতিতে নেমে আসছে। He took his position. হ্যাঁ, তো সরকারের বিরুদ্ধে একটা বিরোধী দল নিশ্চয়ই থাকবে, এবং আমাদের দেশেও থাকবে। সেটা বিএনপি নাও হতে পারে। আমি একটা কথা বলি, বলো। এই দেশের মূল রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ, এবং আমাদের যদি 50-60 বছরের রাজনীতির ইতিহাস দেখা যায়, সবসময় আওয়ামী লীগের বিরোধিতা কেউ করেছে, কিন্তু এক এক সময় এক এক দল বিরোধিতা করেছে। তো আওয়ামী লীগের বিরোধী দল থাকবে, অবশ্যই থাকবে না কেন? হ্যাঁ। But আমি বলছি যে বিএনপি should come forward and just not see the election, হ্যাঁ, বিএনপি একটা পারিবারিক দল হয়ে গেছে। একটা পারিবারিক দল হলে, যে বাংলাদেশের স্বাধীনতা, this it didn't start in 70-71, it started long time back, and exactly. politicians had a role in it. They were far sighted, তাই না? Like 1964 election under Ayub Khan, nobody expects it to be fair and free, তাই না? ইয়াহিয়া খানের মধ্যে ইলেকশন হয়েছে, that also not supposed to be fair and free, but যেহেতু বঙ্গবন্ধু was, he was a supreme leader then, and it went. 70-এর নির্বাচন তো আমি 2বার ভোট দিয়েছি। আমি অনেকবার দিছি। So it happened. So because he was in the market, political market. মাঠে থাকতে হবে। আমরা তো বিএনপি don't see them there.
এখন অনেক বিএনপি লোক এখন এটা হলো ওই যে ফিউডাল এলিটিস্ট রাজনীতি। কাম ডাউন। না, তারা এখন বলে যে আওয়ামী লীগ পলিটিক্স করতে দিব না, আওয়ামী লীগটা শেষ করে দিব। লাইক ইন 14 or 18 they were saying that we'll kill all, and there was a rumor, but then the BNP was laughing আমি about এটাও মনে করি it. না এখন কাইয়ুম, বিএনপি তো বলতে পারতো যে বিগ পার্টি যে না, আমরা এইসব ধরনের কোনো কথা বলি নেই, we don't mean chaos and violence in this country, politics is politics. তারা they were thrilled that এখন তো আওয়ামী লীগ বাড়ছে, ভয় পাবে। আমি This is our politics. আমি এটা মনে করি যে এখন যদি মানে ফেয়ার নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ নাও জিততে পারে। বিএনপিকে ভোট দেওয়ার মতো লোক আছে, প্রচুর আছে, 100%. প্রচুর লোক আছে, এবং they may actually win the election. ভেরি পসিবল, ওদের আছে তো, বাট ওরা তো মাঠে নামতে হবে তো। মাঠে না নামলে কিন্তু আর এইসব থেকে কোনো লাভ মাঠে নামতে ওখানে এখন তো বিএনপির চিন্তা হলো আমরা নির্বাচন বর্জন করবো। নির্বাচন বর্জন ইজিয়েস্ট ফর देम টু ডু। ওরা তো মাঠে নামবে না। নির্বাচন বর্জন করলে তো আওয়ামী লীগের জন্য খুব ভালো। আমার কাছে মনে হয় যে আমি গত দুইটায় যে এই 2009 নির্বাচনের পরে দুবার যে আওয়ামী লীগ, 2014 পরে 2019 নির্বাচন, মানুষের মধ্যে নির্বাচন হয়তো কি হয়েছে, না এখন মানুষ অন্যরকম হয়ে গেছে। আমাদের পপুলেশন হ্যাজ 3 times হয়ে গেছে। উই নট ফোকাসড অন, আই ডোন্ট সি আর এখন যেটা হলো যে অনেক বিএনপির কর্মী যারা দল বদলায়, মানে এই দিক থেকে ওদিকে চলে আসছে, তারা ব্যবসা বাণিজ্য করে তো ভালোই আছে। ইয়েস, বরঞ্চ কনফ্রন্ট করতে গেলে ক্যান এফেক্ট দেয়ার মনিটরি। বিকজ আমাদের যারা রাজনীতি করছেন কর্মী যারা, তারা সবাই পয়সার জন্য কর্মী। এটা আওয়ামী লীগের মধ্যেও আছে, বেশিরভাগ কর্মী পয়সার জন্য কর্মী, which is very unfortunate. But then again, I want to look at the economic policies and how we can reduce and এখানে একটা কথা বলতে চাই যে আজকে স্বাধীনতার 52 বছর কি করে স্বাধীনতার মূল্যায়ন আমরা কি করে করব? পদ্মা ব্রিজ দিয়ে তো স্বাধীনতার মূল্যায়ন হবে না, রাস্তাঘাট দিয়েও স্বাধীনতার মূল্যায়ন হবে না, মেট্রো রেল দিয়েও স্বাধীনতার মূল্যায়ন হবে না। একটা দেশ যদি ভালোভাবে চলে তাহলে পদ্মা ব্রিজও এইভাবেই হতো, মেট্রো রেলও এইভাবে হতো, শিল্প বাণিজ্যও বাড়তো, আমরা অর্থনৈতিকভাবে যেখানে থাকতাম, যদি দেশের গভর্নেন্স যদি ভালো হতো এর থেকে আরও ভালো থাকতাম। তো এখানে যেটা আমি বলতে চাই যে স্বাধীনতার 52 বছর পরে আমিও আমার জীবনের শেষ অধ্যায়ে আছি। আর তো বেশি দিন থাকবো না। We don't know. হ্যাঁ, 70 পার হয়ে গেছে, আর বেশি দিন থাকবো না। We don't know. People have long life these days. Normal human lifespan. না মানে anyway, বলো। আর তো বেশি দিন থাকবো না। আমি এখন চিন্তা করি যে স্বাধীনতার অর্জনটা কি। স্বাধীনতার অর্জন আমরা যেসব নিয়ে মানুষ কথা বলে, শিক্ষার হার বাড়ছে, সোশ্যাল ইন্ডিকেটরস ভালো হয়েছে, এগুলো তো স্বাধীনতার উদ্দেশ্য না। স্বাধীনতার উদ্দেশ্য আমাদের রাইটস। স্বাধীনতার উদ্দেশ্য মুজিবনগর সরকারের যে স্বাধীনতা ঘোষণা, সেখানেই উল্লেখ করা ছিল 3টা পয়েন্ট। ঘোষণাটা ইংরেজিতে ছিল। 1 নম্বর কথা ইকুয়ালিটি, সমতা। ফ্রেঞ্চ রেভলিউশন থেকে মানুষের মধ্যে সবাই ইকুয়ালিটি। ইট ডাজন্ট মিন যে তুমি যা আমি তাই, তা না। তার মানে হলো আইনের চোখে, সরকারের চোখে আমরা সমান। রাইট, উই হ্যাভ ইকুয়াল রাইটস। তো এই ইকুয়ালিটি বাংলাদেশে নাই। এটা কিন্তু আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রে ছিল। দ্বিতীয় কথা ছিল হিউম্যান ডিগনিটি, মানুষকে মানুষের সম্মান দিতে হবে। সেটাও বাংলাদেশে নেই। আমাকে রাত্রেবেলা পুলিশ এসে গুম করতে পারে, আমাকে নিয়ে থানায় রিমান্ডে নিয়ে পিটাতে পারে। রুল অফ ল, ডিগনিটি নাই আমার কোনো মানবিক দিক। আমি যে মানুষ, আমাকে ক্ষমতাসীন ইচ্ছা করলে আমাকে এই মুহূর্তে ডিহিউম্যানাইজ করে আমাকে কুকুরের মতো আমার সঙ্গে আচরণ করতে পারে। তো এটা ছিল আমাদের দ্বিতীয় পয়েন্ট।
আর তৃতীয় পয়েন্ট ছিল সোশিয়াল জাস্টিস। সোশিয়াল জাস্টিস মানে কি, যে সমাজে কেউ উচ্চ শ্রেণীর মানুষ আছে, নিম্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষকে উপরে অত্যাচার করা যাবে না, এক্সপ্লয়েট করা যাবে না। তো এই তিনটা মাপকাঠিতে আমরা বাংলাদেশে 52 বছরে কি অর্জন করলাম? আমার তো মনে হয় আমরা এক বিন্দু আগাই। কিন্তু কাইয়ুম, আমাদের যে ফ্রেঞ্চ রেভলিউশন, ওখানে তো তিনটা বড় বড় স্লোগান ছিল। ফ্রেঞ্চ পিপল did not get their fraternity, liberty right after the revolution. Egalitarianism. It took a long time. But French are, French you go to any French school, everybody knows about it. The objects of the revolution. Yes. আমাদের এখানে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার তিনটা মূল উদ্দেশ্য যদি তুমি আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করো, আমার মনে হয় বেশিরভাগ ছাত্ররাই জানবে না। আচ্ছা, তারপর আরও আসি, যার জন্য বাংলাদেশ হয়েছিল, আমরা সাংবিধানিক শাসনের আন্ডারে বাস করব। সাংবিধানিক শাসনে আমার খুব একটা কথা মনে পড়ে। আমাদের একজন ডাক্তার ছিলেন আমাদের সেক্টরে, ভেরি নাইস ম্যান, ডক্টর মোয়াজ্জেম, সার্জন। উনি এখন এলএতে থাকেন, ওনার শরীর ভালো না, বেশ অসুস্থ মানুষ, মাঝে মাঝে কথা হয়। উনি ছাত্র জীবনে বোধ হয় একটু মানে বামপন্থী চিন্তা ভাবনা, উনি যেদিন আমাদের সংবিধানের ঘোষণা এলো এবং বললো যে সংবিধানের 4টা স্তম্ভ থাকবে, গণতন্ত্র, জাতীয়তাবাদী, সমাজতন্ত্র এবং সেকুলারিজম। তো উনি খুব খুশি যে সমাজতন্ত্র তো হয়ে গেল। আমার কথা হলো যে সংবিধানের 4টি স্তম্ভর মানে কি? সংবিধানের 4টি স্তম্ভর মানে হলো যে এই সংবিধানের আন্ডারে যেই সংসদ নির্বাচিত হবে, এই সংসদ এমন কোনো আইন পাশ করবে না, প্রয়োগ করবে না যেটা এই 4টা স্তম্ভের পরিপন্থী। আমরা তো সারাক্ষণ এই 4টার বিপরীতে আইন পাশ করছি। আমাদের যে মূল রাজস্ব আইন যেগুলো আছে, সবগুলো গরিবের উপরে পড়ে। আমরা ইনডিরেক্ট ট্যাক্সেসের উপর নির্ভর করি। ইনডিরেক্ট ট্যাক্সেস যদি বিবেচনা করা যায়, তাহলে গরিবের proportion of income that people of lower income pay is very high. সমাজতন্ত্র এটা বলে না। সো এই ব্যাপারে তোমার সাথে আজকে তর্ক করব না। ঠিক আছে, করুন, আমি শুধু বলে গেলাম। তো আমার কথা হলো যে আমাদের যে সকল নীতি, যে সকল উচ্চ চিন্তা থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম, ওই চিন্তাগুলির কি হলো? ওখানে যে আমরা তোমার সঙ্গে আমার সব কিছু আমাদের মতের মিল হবে সেটা বলছি না। এই উচ্চ চিন্তাগুলো তো থাকতে হবে, অবশ্যই একটা প্যারামিটার থাকতে হবে, I mean, but anyway, Qayyum, it's so nice of you to have come. Enjoyed it. I always enjoyed তোমার সঙ্গে চ্যাটিং উইথ ইউ, এবং একটু তর্ক বিতর্ক হলো। Why not? আমরা আরেকদিন তর্ক, আজকে তো একটু আমাদের এলোমেলো হয়েছে, and you don't want to come into it যে I was more interested to hear from your side যে বিএনপির কি করা উচিত আইডিয়ালি, ইন আইডিয়াল সেন্স। I know বিএনপি যেটা করা উচিত, বিএনপির 21শে আগস্টের জন্য দায়িত্ব নেওয়া উচিত। দায়িত্ব নেওয়া উচিত এবং এটাকে বিএনপির সর্বস্তর থেকে এটাকে কন্ডেম করা উচিত, এবং যারা এটার জন্য রেসপন্সিবল তাদেরকে দল থেকে বের করে দেওয়া উচিত। বের করে দিয়ে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা হওয়া উচিত যে এই কাজগুলো আমরা আর করব ফর ন্যাশনাল ইন্টারেস্ট। ভাই, তোমরা তো 10 বছর তো একসাথে আন্দোলন করেছো, you've had success, you have removed the military, stopped them forever, I am sure. So এখন একটু দেশের জন্য তোমরা করতো, বাট স্টেপ তো বিএনপি ক্যান ইজিলি টেক দিস। আমাদের তো বঙ্গবন্ধু তো হি টুক দিস স্টেপ, সেটা আইয়ুব খান তো বঙ্গবন্ধুকে বলে না। বঙ্গবন্ধুর পলিটিক্যাল হিস্ট্রি ইজ অ্যাকচুয়ালি
from the grassroots. When Yes. I think anybody can learn from him. উনি যখন কলকাতায় সরওয়ার্দী সাহেবের সহযোগী ছিলেন, তখন থেকেই উনি মানে সরওয়ার্দী সাহেবের জন্য উনি জনগণের সঙ্গে ওনাকে He picked it up very well. How politics is done. He got it. এবং তো আমার মনে হয় তুমি যেমন বললা যে আমাদের বিএনপি যে লিডারশিপ আছে তারা তো ওইভাবে আসে নাই পলিটিক্স, তারা পারিবারিক সূত্রে রাজনীতি, পারিবারিক সূত্রে যে সূত্রে জাস্ট ফেল ইনটু দিস অন দিস গদি। তো ওদের মধ্যে ওইটা নাই। লাইক ইভেন উইথ ডক্টর কামাল গোয়িং টু দি ফিল্ড নাই। কামাল সম্বন্ধে আমি খুব খারাপ কিছু বলতে চাই না, উনি ভালো মানুষ। না সেটা অন্য জিনিস। কিন্তু উনি 52 বছর ধরে রাজনীতি করলেন, একটা কনস্টিটিউয়েন্সি বানাতে পারলেন না। ওনার ইন্টারেস্ট নাই। রাজনীতি যদি করো তাহলে তোমাকে কনস্টিটিউয়েন্সি থাকতে হবে 100%। যে আমি যে বলতে পারবো না আমি অমুক। So আমার মনে হয় বিএনপি ক্যান ডু এ লট হিয়ার। অ্যান্ড আমাদের দেশে যেভাবে চলতেছে ডিভাইড অ্যান্ড হেট্রেড অ্যান্ড ভায়োলেন্স, I think BNP can do something to, okay, তুমি যেমন বললা এইসব ইনসিডেন্ট এগুলি come on, get out of it. Come election maybe may not be totally. Because if you are the victim of that, that heinous plan of August 21st, yes, how will you react? Think about it. Absolutely. And also the 1975 এর জন্য বিএনপি আগে আসা উচিত যে ভাই forget and forgive. We are sorry. This should not happen. But I don't think Madam will do that. Madam, I don't know about Madam, but if they want to come into politics and contribute to this country, they should at least compromise somewhere. Do you see the problem? Madam is she's a geriatric lady, not in good health. And her son is also in his 50s. Okay. His younger brother is no longer with us. Yeah, sad. So, what happens to BNP after Tariq? না একটা আইডিওলজি থাকা উচিত তো। Nobody can hold it together. It just cannot be anti-India, anti-Arm League ideology. It's not enough. We have to do something a little bit more. Yeah, absolutely. Absolutely. And I think it's not sufficient. India is a reality. India is all around us. 100%. We have to learn to live with India, a great power. Take advantage of it. And use it to our advantage. Exactly. Take advantage of the economy. India is a big market. Yeah, absolutely. And we can sell a lot of things to it. আমাদের যে hatred is, hatred, though. We are there. We also had lots of love for India in 71. How did that love turn into hate? And I know stories that people, when they just cross the border, then they start abusing India. People go for treatment, when they board the plane, they start abusing India. So this is আমাদের culture কিন্তু. Look, I have met a lot of Indians in my life. Yeah. Some very good academics. And they have a chip on their shoulder. But so what? Yeah. No, I like India because I like the political model. It may not be 100% perfect, but the structure is there. They have a judiciary. They have missed an election holding. India is morphing into something very ugly. সেটা অন্য জিনিস, but they have that. So আমার third world country যদি আমি বলি, if you don't have what could be my model, not the Scandinavian model, that they are a very advanced society. They can. I'll start with a little bit of. যেটা আমি বললাম যে আমাদের স্বাধীনতার যে 3টা মূল উদ্দেশ্যে আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম, ঘোষণা করেছিলাম, এবং আমাদের সংবিধানের যে 4টি স্তম্ভ, এগুলো যদি আমরা, if those things can guide us what to do. তুমি তো guided by constitution, I'm guided by বঙ্গবন্ধু. I remember his word that আমি কি বলে ক্ষমতা চাই না, I want the rights. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। এই স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু দেন নাই, ওটা তাজউদ্দিন সাহেবরা দিয়েছিলেন।
কিন্তু তাজউদ্দিন সাহেবরা বঙ্গবন্ধু কি চাইতেন সেটা ভালোভাবেই জানতেন। এবং But Tajuddin Saib is very much on the left. So Bangabandhu wasn't on the left. But আর তখনকার আর সংবিধানের যে 4টি স্তম্ভ এটা তো বঙ্গবন্ধুই থেকে দিয়ে ফাইন, বঙ্গবন্ধু আমাদের 71-এর the world was massively polarized between left and right, and he was not never a left. You see, but he had to. I think at the end of the day, we want a happy nation, Of course. a prosperous nation. Of course, and with different opinions and different parties, we want a happy different nation and a religions. prosperous nation. Yes, And we want, and happiness to a great extent depends on the distribution of wealth. yeah, but that can happen. That can happen. I mean, I know your views. Maybe you want a heavy government hand in it. I want least minimum government interference in it. But that is a different story. Yeah. Those are, that varies how much, what should be the role of government in which situation is a different issue. I agree with you. Now, ওটা আছে, ওটা অন্য জিনিস, but I was more interested to hear from you, and you said a lot, that আমাদের যে এখন situation, and we can't keep on, we need a little bit of peace, and we need to heal. This country must heal itself, and I don't know how it will happen. We got to, আমাদের যে হিংসা and hatred, we got to sideline it. Yes, we need to. We have to do that. But the process of healing can start by confronting the truth. Yeah, 100%. Without confronting the truth, you cannot heal. 100%. I mean, if I have done a mistake somewhere, a big fault, and that is hindering my relationship with you or with my family or with my neighbor, I got to fix it. Yes. I got to come forward and say, look, I'm sorry, my truth. apologies. And you should come forward. Taina? Are we Yes, we are done. Last few seconds for you. Yes, sir. Tumito, you got tired, but thank you very much for coming. And you have been very, very enlightening, and a lot of nice opinions and political views. No, you are being kind and formal. You are a very old friend. No, of course. Of course we are. But glad to hear you. Very nice. You want to say anything? No, thank you very much. Okay, Qayyum, thank you very much for coming. Okay. Bye. Thank you. Making our economy right, or MOER, is all about a natural individual economic sovereignty, which we have surrendered to our governments. This has been a fact worldwide for decades together. MOER understands that a combination of individual freedom, monetary freedom, the free markets, and property rights can propel economic prosperity in every household in all nations. But how do we bring these to reality or correct the condition that we are in? I think it is by discussing on various platforms with the people that we become aware of the economic truths in knowing what serves us best. Is it the government or us, the people? We want you, not some ivory tower bureaucrat or a Nobel laureate, to fix your economy by proclaiming your naturally endowed economic rights. Thank you. And MOER will continue to talk with people as we do now. Thank you.